ওয়ালাইকুম সালাম। আজকে শুধু 22 ব্যাচ করবে ক্লাসগুলো। আজকের ক্লাসটা শুধু 22 ব্যাচ করবে, কারণ 21 ব্যাচের কিন্তু এই অধ্যায়টা নাই। আজকে শুধু 22 ব্যাচ করবে। কালকের ক্লাসটা কালকে হবে চলতরিৎ। সেকেন্ড পেপারের সবচেয়ে কঠিন বলো বা সবচেয়ে জটিল বলো বা সবচেয়ে মজার বলো, যেটাই বলো, কালকে হবে চলতরিৎ। আশা করি কালকের ক্লাসে আমাদের এখানে 150 ক্রস করবে, কারণ সেইখানে ভর্তি পড়ছে 170+ চলতরিতের জন্য। আমি তাও মহাকর্ষ অভিকর্ষ আগে নেওয়ার কারণটা হচ্ছে তোমাদের ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষার মধ্যে মহাকর্ষ অভিকর্ষ আছে। যেহেতু এই অধ্যায়টা আছে, তো এই অধ্যায়টা যদি আমি আগে কমপ্লিট করি তাহলে যাদের পরীক্ষা 10 তারিখ বা 11 তারিখ ওরা অন্তত এই অধ্যায়টা থেকেও কিছু সিকিউ আনসার করতে পারবে। সেজন্যই আমি এই অধ্যায়ে ভোট কম পড়া সত্ত্বেও এই অধ্যায়টা আগে দিছি। মাঝখানে 21 ব্যাচের কমন একটা চ্যাপ্টার দিছি চলতরিৎ, এরপরে যেটা দিছি আদর্শ গ্যাস, সেটাও যাদের ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষায় আছে তাদের জন্য তো লাভ হবেই, সেটা 21 ব্যাচেরও লাভ হবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। দুইটা কমেন্ট যদি আমি দেখি আমি ক্লাস শুরু করে দিব। দুইটা কমেন্টের একটা হচ্ছে সাউন্ড ক্লিয়ার কিনা, দ্বিতীয়টা ভিডিও ক্লিয়ার কিনা। একটু কষ্ট করে কমেন্ট করে জানাও সাউন্ড আর ভিডিও ক্লিয়ার কিনা। ওয়ালাইকুম সালাম। চলতরিৎ আগামীকালকে, দলে দলে যোগ দিবা। চলতরিৎ আগামীকালকে তোমাদের উপস্থিতি ভালো থাকলে চলতরিৎ ক্লাসটা আমি 3 ঘন্টাও নিতে পারবো আগামীকালকে। আমি খেয়ে দিয়ে আসবো ক্লাস নিতে। আচ্ছা, ওকে, আমি শুরু করে দিচ্ছি। হ্যাঁ, শুরু করে দিচ্ছি। শুরু করতেছি মহান সৃষ্টিকর্তার নামে, বিসমিল্লাহ। দেখো, শুরু করার আগে আমি তোমাদেরকে একটু বলি, হ্যাঁ, যে এই চ্যাপ্টার থেকে মূলত যেই ম্যাথগুলো আসে বা সৃজনশীলের প্রশ্ন আসে সেটা হচ্ছে প্রথমত অভিকর্ষজ ত্বরণ রিলেটেড। অভিকর্ষজ ত্বরণ, তোমাকে অভিকর্ষজ ত্বরণ জি এর মান বের করতে বলবে। এইচ উচ্চতায়, এইচ গভীরতায়, বা নিরক্ষরেখা হতে এত ডিগ্রি কোণে বা এত ডিগ্রি অক্ষাংশে, অনেক কিছু বলবে। আরেকটা তোমাকে বের করতে বলবে মুক্তিবেগ। একটা লাস্ট টপিক হচ্ছে কৃত্রিম উপগ্রহের বেগ। কৃত্রিম উপগ্রহ এবং কৃত্রিম উপগ্রহটা ভূস্থির হবে কিনা এটা জিজ্ঞেস করবে। এই 3 টাইপের মোটামুটি সৃজনশীল এই অধ্যায় থেকে বানানো যায়। এই 3 টাইপেরই, জি এর মান বা অভিকর্ষজ ত্বরণের মান বের করা, মুক্তিবেগ বের করা, কৃত্রিম উপগ্রহ বেগ বের করা, অথবা পর্যায়কাল বের করা, অথবা ভূস্থির কিনা সেটা যাচাই করা। ওকে, তো আমাদের কনসেপ্ট অনুযায়ী আমরা সিরিয়ালে আগাইতে থাকবো। আগানোর আগে আমি কিছু কথা বলি অভিকর্ষজ ত্বরণ নিয়ে। অভিকর্ষজ ত্বরণ নিয়ে, অভিকর্ষজ, আমাকে ক্লিয়ারলি দেখা যায়? ওকে, দেখা যাচ্ছে। অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণকে আমরা জি দ্বারা প্রকাশ করি। এটাকে বলা হয় অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এই অভিকর্ষজ ত্বরণের মান, আমি প্রমাণে যাচ্ছি না, বারবার বলতেছি, সূত্রের প্রমাণে যাচ্ছি না, সূত্রের প্রমাণে আমি যাব না। আমি জাস্ট তোমাকে বুঝাবো কোন সময় কোন সূত্র ইউজ করবা। অভিকর্ষজ ত্বরণের মান যখন ভূপৃষ্ঠে বলবে, যখন ভূপৃষ্ঠে বলবে তখন অভিকর্ষজ ত্বরণের মান হচ্ছে জি ইজ ইকুয়াল টু gm/r²। জি ইজ ইকুয়াল টু gm/r², মানে স্মল জি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই r²। এখানের মধ্যে ক্যাপিটাল জিটা কি? ক্যাপিটাল জিটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। মহাকর্ষীয় ধ্রুবক, মহাকর্ষীয় ধ্রুবক। এই মহাকর্ষীয় ধ্রুবকের মান তুমি মহাবিশ্বের যেখানে যাও না কেন সবখানে একই।
মহাকর্ষীয় ধ্রুবকটা তুমি মহাবিশ্বের যে জায়গায় যাবা, মহাবিশ্বের যেখানে যাও না কেন সবখানে সমান মহাকর্ষীয় ধ্রুবকের মান। মহাকর্ষীয় ধ্রুবক এবং এর একক হচ্ছে, এর মানটা লিখি আগে, এর মান হচ্ছে 6.67 ইন্টু 10⁻11। একক কেউ কি বলতে পারো? নিউটন মিটার স্কোয়ার পার কেজি ইনভার্স 2। নিউটন মিটার স্কোয়ার পার কেজি ইনভার্স 2। জি এর মহাকর্ষীয় ধ্রুবক, জি এর মান এবং একক মহাবিশ্বের যে পয়েন্টে তুমি যাও না কেন সবখানে একই থাকবে। এই এমটা কি? এমটা হচ্ছে যেখানে অভিকর্ষজ ত্বরণ মাপতেছ সেখানের ভর। বারবার বলতেছি, দেখো খেয়াল করিও, যেখানে বা যেই গ্রহে অভিকর্ষজ ত্বরণ নির্ণয় করছি, তার ভর। তার মানে এটা ব্যাসার্ধ কার হবে? তার মানে যেখানে বা যে গ্রহে অভিকর্ষজ ত্বরণ নির্ণয় করছি তার ব্যাসার্ধ। মানে কি বুঝাচ্ছেন ভাইয়া? মানে বুঝাচ্ছি অভিকর্ষজ ত্বরণ আমি যদি এটা লিখতাম পৃথিবীতে, মানে আর্থ, তখন এটা হয়তো পৃথিবীর ভর আর এটা হয়তো পৃথিবীর ব্যাসার্ধ। আমি যদি তোমার থেকে জিজ্ঞেস করতাম মঙ্গল গ্রহের অভিকর্ষজ ত্বরণ বের করো, তার মানে এখানে হবে মঙ্গল গ্রহের জন্য এম লিখলাম মার্স, ইংলিশে মার্স, ই লিখলাম ইংলিশে আর্থ, পৃথিবী। আচ্ছা, তার মানে এখানে হবে মঙ্গল গ্রহের ভর আর এখানে হবে কি মঙ্গল গ্রহের ব্যাসার্ধ। তো পৃথিবীর ক্ষেত্রে আমরা জানি, পৃথিবীর ক্ষেত্রে এগুলো আমরা সব জানি। পৃথিবীর ক্ষেত্রে পৃথিবীর ভর আমরা জানি, পৃথিবীর ভর হচ্ছে 6 ইন্টু 10⁻24 কেজি। আর পৃথিবীর ব্যাসার্ধ জানি আমরা 6400 কিলোমিটার। সবসময় আমরা মৌলিক এককে মানগুলো বের করব। আমরা জানি 6400 কিলোমিটার, আমি এটাকে মিটারে নিয়ে যাচ্ছি, 6400 ইন্টু 1000 মিটার। তো এটাকে লিখতে পারি 6.4 ইন্টু 10⁶ মিটার। পৃথিবীর ব্যাসার্ধ, এগুলো মুখস্থ মান। পৃথিবীর ভর মুখস্থ মান। মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান যেখানে যাবা সবখানে একই। এটা মঙ্গল গ্রহে হোক, বৃহস্পতি গ্রহে হোক, বুধ গ্রহে হোক, যেখানে যাবে জি এর মান সেমই থাকবে। ওকে, আচ্ছা পোলাপাইন কিরকম আসছে দেখি। সাহিল বলতেছে মাস তো সবসময় একই থাকবে। হ্যাঁ একই থাকবে, আমি কি বলছি মাস চেঞ্জ হবে? মাস এক একজনের এক এক রকম। আমার মাস আর তোমার মাসকে একই? তুমি মনে করো মঙ্গল গ্রহ, আমি পৃথিবী, আমার ভর একটা আছে, আমার ব্যাসার্ধ একটা আছে, আমার পেটের ব্যাসার্ধ, আমাকে যেভাবে ব্যাসার্ধ মাপতে চাও আর কি, আমার ব্যাসার্ধ আরেকটা, তুমি তোমার ভর আরেকটা, তো হইতে পারে না? হইতে পারে, কিন্তু জি এর মান যেখানে যাবা শূন্যস্থানে যে পয়েন্টে ধরবা এই পয়েন্টে জি এর মান 6.67 ইন্টু 10⁻11। এখানে জি এর মান 6.67 ইন্টু 10⁻11। আচ্ছা, এগুলো কেন বুঝাইলাম? এগুলো বোঝানোর কারণ আছে, কারণ অভিকর্ষজ ত্বরণ নিয়েই এই চ্যাপ্টারটা দাঁড়ায় আছে বলতে গেলে। আচ্ছা দেখো, মনে করো এটা একটা পৃথিবীর একটা পৃষ্ঠ আঁকতে চাচ্ছি আমি। পুরা যদি আঁকতাম পৃথিবীটাকে, পৃথিবী তো গোল আমরা জানি, ঠিক না? এটা তো অর্ধেক পৃথিবী, বাকি অর্ধেক পৃথিবীর নিচে রয়ে গেছে আর কি। আচ্ছা যাই হোক, এই অর্ধেক পৃথিবীর এইখান থেকে এটা হচ্ছে কেন্দ্র। হ্যাঁ, এই বিন্দুটা হচ্ছে কেন্দ্র। তার মানে পৃথিবীর ব্যাসার্ধ কোনটা? পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে এই বরাবর এটা, বা এই কেন্দ্র থেকে যেদিকেই যাবা সেদিকেই তো ব্যাসার্ধ। একটা বৃত্তের ব্যাসার্ধ কথা চিন্তা করো, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকেই তো ব্যাসার্ধ বলে। যেদিকে যাবা যাও সবগুলাই ব্যাসার্ধ, সবগুলাই ব্যাসার্ধ, সবগুলাই ব্যাসার্ধ। আচ্ছা, তো আমি ধরে নিলাম এতটুক পর্যন্ত ব্যাসার্ধ দেয়া আছে, এটার নাম কি আর। এটা কিসের ব্যাসার্ধ? পৃথিবীর ব্যাসার্ধ। মান কত? 6.4 ইন্টু 10⁶ মিটার। আচ্ছা, এতক্ষণ আমি তোমাকে দেখাইছি ভূপৃষ্ঠে জি এর মান। ভূপৃষ্ঠে জি এর মান কত জানো? এই যে পৃথিবীর ভর যদি 6 ইন্টু 10⁻24, জি এর মান 6.67 ইন্টু 10⁻11,
আর এর মান 6.4 × 10⁶ বসালে তুমি জি এর মান পাবা 9.8। এটা হচ্ছে ভূপৃষ্ঠে, ভূপৃষ্ঠে, ভূ মানে পৃথিবী, পৃষ্ঠ মানে পৃথিবীর পৃষ্ঠে। পৃথিবীর পৃষ্ঠ মানে পৃথিবী যদি এরকম গোল একটা বলের মতো চিন্তা করো, পৃথিবীর বলের মানে উপরের অংশটা সারফেসে, তার মানে এই অংশটা পুরোটাই হচ্ছে ভূপৃষ্ঠ। কোন অংশটা আমি একে দেখাই, এই যে এই অংশটা এটা হচ্ছে সারফেস, পৃথিবীর সারফেস, ঠিক না? এটা হচ্ছে পৃথিবীর সারফেস বা ভূপৃষ্ঠ। এই ভূপৃষ্ঠে জি এর মান হচ্ছে 9.8 ms ইনভার্স 2। এখন আমি তোমাদেরকে জিজ্ঞেস করব, ভূপৃষ্ঠে জি এর মান 9.8, ভূপৃষ্ঠ থেকে আমি যদি একটা বিল্ডিং মনে করো, এখানে একটা বিল্ডিং আছে, এই বিল্ডিংটা মনে করো 100 তলা, এবং বিল্ডিং এর উচ্চতা মনে করো 100 মিটার বা 1 কিলোমিটার, মনে করো 1 কিলোমিটার বা 1000 মিটার বিল্ডিং এর উচ্চতা। তা আমি জিজ্ঞেস করলাম, একজন ব্যক্তি বিল্ডিং এর উপরে দাঁড়িয়ে আছে, একজন ব্যক্তি বিল্ডিং এর উপরে দাঁড়িয়ে আছে, এই বিল্ডিং এর উপরে এই পয়েন্টে জি এর মান কত? জি এর মান কত? জি কত? এখানে এই পয়েন্টে জি কত আমি তোমাকে জিজ্ঞেস করলাম। আমরা জানি ভূপৃষ্ঠ থেকে যতই উপরের দিকে উঠা যায় জি এর মান তত কমতে থাকে, যতই উপরের দিকে উঠবা জি এর মান কমতে থাকবে। আবার ভূপৃষ্ঠ থেকে যতই নিচের দিকে নামবা মানে গভীরে যাবা, যতই গভীরে যাবা তাও জি এর মান কমতে থাকে। ভূপৃষ্ঠ থেকে যতই উপরের দিকে যাবা বা নিচের দিকে যাবা ততই জি এর মান কমতে থাকবে। মানে সর্বোচ্চ কোথায়? ভূপৃষ্ঠেই বলতে পারো, ভূপৃষ্ঠের মধ্যেই হচ্ছে সর্বোচ্চ বলতে পারো, এক কথায় এমনি বলতে পারো। ভূপৃষ্ঠ থেকে যতই নিচে যাবে কমতে থাকবে, যতই উপরে যাবে কমতে থাকবে। এখন আমি তোমাকে দেখাবো যে ভূপৃষ্ঠ থেকে যতই উপরে যাবে তখন কিভাবে হিসাব করবা। তখন জি এর মানটা হিসাব করবা, জি প্রাইম ইজ ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস 2h/r। কি বললাম? ভূপৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণের সাথে 1 মাইনাস 2h/r গুণ দিব, 1 মাইনাস 2h/r। এটা কোন সময়? h উচ্চতায়, আর h গভীরতায় হইলে g ইন্টু 1 মাইনাস h/r। h গভীরতায় বা d গভীরতায় যদি বলো তখন এরকম হবে, h বা d যেটাই বলো, h বা d তোমার যেটা খুশি বলো। গভীরতার ক্ষেত্রে সূত্র হচ্ছে d/r বা h/r, উচ্চতার ক্ষেত্রে 2h/r। জিটা কি? ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ। ডি এর মান তোমাকে বলে দিবে, এইচ এর মানও প্রশ্নে বলে দিবে। যেমন ধরো এখানে এইচ এর মান বলে দিছে 1000 মিটার, 1000 মিটার উচ্চতায়। ওকে, এইচ এর মান 1000, আর এর মান কত? 6.4 × 10⁶। আর মানে পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ। আর জি মানে ভূপৃষ্ঠে ত্বরণ, এটা হচ্ছে ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ। এটা যদি মঙ্গল গ্রহের ক্ষেত্রে মাপতাম তাহলে মঙ্গল গ্রহের ব্যাসার্ধ বসাইতাম, মঙ্গল গ্রহের ক্ষেত্রে অভিকর্ষজ ত্বরণ বসাইতাম। ওকে, আচ্ছা, এগুলো মুখস্থ করবা, এই সূত্রগুলো থেকেই বেশিরভাগ ম্যাথ আসে। এখন আমি এই ম্যাথের জন্য এই সূত্রগুলো আগে থেকেই লিখে রাখছি। দেখো, প্রথমত এটা আমরা দেখে ফেলছি gm/r²। আর এইচ উচ্চতায় যদি বলে, এইচ উচ্চতায় বললে তুমি g প্রাইম ইজ ইকুয়াল টু g ইন্টু 1 মাইনাস 2h/r দিবা, 2h/r। অথবা তুমি এই সূত্রের সাথেই অ্যাপ্লাই করতে পারো। এই সূত্রে g সমান কি ছিল? gm/r², ঠিক না? তো এখন তুমি দেখো, আগে ছিল r², হ্যাঁ, আগে ছিল যখন শুধু ব্যাসার্ধটা ছিল, এখন আরো h দূরত্ব পাইছো, আরো h। তার মানে এখন টোটাল দূরত্বটা কেন্দ্র থেকে, ভূপৃষ্ঠের কেন্দ্র থেকে, ভূপৃষ্ঠে বলতেছি পৃথিবীর কেন্দ্র থেকে টোটাল দূরত্বটা কত? r প্লাস h না? তার মানে r প্লাস h হোল স্কয়ার দিয়ে দিবা। কি বলতেছি খেয়াল করবা, r প্লাস h হোল স্কয়ার। এটা কি বের করছি? h উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ, h উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ gm/r প্লাস h হোল স্কয়ার। ওকে, আচ্ছা,
এরপর এইচ গভীরতার ক্ষেত্রে আমি বলছি 2টা থাকবে না, শুধু h/r, শুধু h/r। এরপরে আরেকটা দুইটা অভিকর্ষজ ত্বরণের অনুপাত লিখছি, জি প্রাইম না লিখে জি এইচ লিখো। এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ ডিভাইডেড বাই ভূপৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণ, এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ ডিভাইডেড বাই ভূপৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণ অনুপাতটা কিরকম, ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ স্কোয়ার ডিভাইডেড বাই r প্লাস h হোল স্কোয়ার। এই সূত্রগুলো মনে রাখবা। এখানে গিয়ে লিখছি চিত্র বুঝো, এখানে গিয়ে লিখছি আমি চিত্র বুঝো, এই অংশে গিয়ে কি লিখছি তোমাকে দেখো, চিত্র বুঝতে বলছি। আচ্ছা চিত্র বুঝবো আমরা। চিত্র বুঝার আগে আমি একটু আঁকি, তোমাকে দুটা জিনিস দেখাই। কি অবস্থা পোলাপাইনের? মাশাআল্লাহ 79। শেষ পর্যন্ত থাকলে গান করব, চাঁদের গান করব, সত্যি গান করব। যেহেতু 22 ব্যাচেরই এতজন আছে, এটা পজিটিভ একটা দিক। আচ্ছা যাই হোক, আমি একটা পৃথিবী আঁকার চেষ্টা করি। এসএস নেওয়ার সময় দিব। তোমাদেরকে একটু পিডিএফ দেখাবো, আমি আজকে পিডিএফ থেকেও কিছু পড়াবো। একটু দেখো পিডিএফটা একটু দেখাই। আমি জাস্ট জি নিয়েই বেশিরভাগ আলোচনা করব, বাকিগুলো নিয়ে এত আলোচনা করব না, কারণ এত আলোচনা করলে ক্লাস অনেক বড় হয়ে যাবে, তো ওয়ান শট নেওয়া পসিবল হবে না। কই গেল? পৃথিবী বদলে গেছে। আচ্ছা দেখো, উপবৃত্ত সূত্র, ক্ষেত্রফল সূত্র, এগুলো হচ্ছে কেপলারের সূত্র। এরপর আমি তোমাদের ম্যাথ করা, এগুলো সিকিউর জন্য লাগবে। এই চার্টটা সিকিউর জন্য লাগবে, সৃজনশীলের জন্য লাগবে। এই চার্টটা আমি তোমাকে মুখস্থ করাই দিব। এই চার্ট এমনি মুখস্থ করলেই পারো। এটাও সৃজনশীলের জন্য লাগবে, এগুলোও সৃজনশীল, এটাও সৃজনশীল, এটাও মোটামুটি বলতে পারো সৃজনশীল, এটাও সৃজনশীল, এটাও সৃজনশীল, সৃজনশীল 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 সৃজনশীল। আচ্ছা তোমাদেরকে একটু দেখাইলাম আর কি পিডিএফটা পাওয়ার জন্য কি কি করতে হবে সেটা। আচ্ছা যাই হোক, দেখো এটা যদি পৃথিবী হয়, পৃথিবীর এক পাশে, এই পৃথিবীকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি দুইটা অক্ষ দ্বারা ভাগ করব। এই অক্ষটার নাম হচ্ছে বিষুব রেখা, বিষুব রেখা বা নিরক্ষ রেখা। বিষুব রেখা বা নিরক্ষ রেখা। আর এটার নাম, আমি এটাকে এভাবে আঁকার চেষ্টা করি, দাঁড়া। এটার নাম হচ্ছে মেরু রেখা। এই লম্বালম্বি রেখাটা হচ্ছে মেরু রেখা বা পোলার অ্যাক্সিস। আর এটার এই যে অঞ্চলটা, এটাকে বলো বিষুব অঞ্চল, এটা হচ্ছে মেরু অঞ্চল, এটা হচ্ছে মেরু অঞ্চল, এটা বিষুব অঞ্চল। এখন এই বিষুব অঞ্চলে দেখো, এটা হচ্ছে বিষুব অঞ্চল। বিষুব অঞ্চলে ল্যামডাটা কি আগে বুঝাই। মনে করো যে কোনো একটা পয়েন্টে আমি অভিকর্ষজ ত্বরণ জি এর মান বের করতে চাচ্ছি। এই পয়েন্টটা কেন্দ্র থেকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে সেটা মাপবো। এটা মনে করো ল্যামডা অ্যাঙ্গেলে আছে। এটা বিষুব রেখা থেকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেল, ল্যামডা অ্যাঙ্গেলে। এটাকেই বলে অক্ষাংশ। বিষুব রেখা থেকে যত ডিগ্রি ঘুরে যাবে সেটাই হচ্ছে অক্ষাংশ। আচ্ছা এটাকে বলে অক্ষাংশ। আচ্ছা এবার অক্ষাংশটা বিষুব রেখার উপরে কত? বিষুব রেখার উপরে ল্যামডা সমান হচ্ছে 0। বিষুব রেখার উপরে ল্যামডা সমান হচ্ছে 0। এখন তোমাকে এই সূত্র থেকে, সূত্রগুলো কই, এই সূত্র থেকে আমি কিছু কথা বলবো। দেখো এই সূত্র দেখতেছো, জি ল্যামডা মানে ল্যামডা অবস্থানে জি এর মান, জি মাইনাস, জি মানে হচ্ছে ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ, মাইনাস ওমেগা স্কোয়ার আর কস ল্যামডা, স্মল আর কস ল্যামডা। আর যখন তুমি ক্যাপিটাল আর দিয়ে লিখবা তখন কস স্কোয়ার ল্যামডা। তা আমি সবগুলো ক্যাপিটাল আর দিয়ে লিখবো।
স্মল আর ক্যাপিটাল আর ব্যাপারগুলো তোমার বোঝার দরকার নাই। তুমি ক্যাপিটাল আর মানে তো আমরা জানি পৃথিবীর ব্যাসার্ধ, স্মল আরটা কি সেটাও দেখাচ্ছি। তুমি সবসময় ক্যাপিটাল আর ইউজ করবা। যেমন ধরো এখানে যদি আমি অভিকর্ষজ ত্বরণ বের করতে যাই, এই জায়গায় জি, এই যে জি প্রাইম বের করতেছি বা জি ল্যামডা বের করতেছি, জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা, ঠিক না? আর কজ স্কোয়ার ল্যামডা, এই ল্যামডার মানটা কত? এই অক্ষ বরাবর কত? তুমি তো এখানে মাপতে গেলে ল্যামডা পাইতা, ঠিক না? এখানেই মাপতেছো, এখানের উপরেই আছে, তার মানে ল্যামডা সমান 0 না? ল্যামডা সমান 0, ল্যামডা সমান 0, ল্যামডা সমান যদি 0 হয়, জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার 0, কজ 0 মান কত? 1, তার মানে পাই জি মাইনাস ওমেগা স্কোয়ার আর। কজ 0 মান সর্বোচ্চ, কজ 0 মান সর্বোচ্চ মানে এই পুরোটার মান সর্বোচ্চ, এই পুরোটার মান সর্বোচ্চ মানে জি থেকে একটা বড় মান বিয়োগ হচ্ছে, ঠিক না? জি থেকে ওমেগা স্কোয়ার আর নামের একটা মান বাদ হচ্ছে, তার মানে বিষুব রেখায় বা নিরক্ষ রেখায় জি এর মান সর্বনিম্ন, জি এর মান সর্বনিম্ন, ঠিক না? আচ্ছা, এবার মেরু অঞ্চলের ক্ষেত্রে হিসাব করি। এটা তো যে কোনো অঞ্চলে ল্যামডা দূরত্বে যে কোনো জায়গায়, সেখানে জি ল্যামডা ইজ ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। এবার আমি এই বরাবর মানে মেরু অঞ্চলে হিসাব করতেছি। মেরু অঞ্চল হলে কতটুকু কোণ গেছে? 90 ডিগ্রি কোণে গেছে। তাহলে এখানে যদি হিসাব করতে যাই, জি ল্যামডা ইজ ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা, ল্যামডার মান কত? 90, কস 90 মান 0, কস 90 মান 0 মানে এই পুরোটাই 0, কস 90 মান 0 মানে এই পুরোটাই 0 না? এই পুরোটাই 0 মানে যেটাই জি ল্যামডা সেটাই কি? জি। মানে ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণটাই হচ্ছে মেরু অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের সমান। তার মানে মেরু অঞ্চলে অভিকর্ষ মানে জি এর মান সর্বোচ্চ, মেরু অঞ্চলে জি এর মান সর্বোচ্চ। আমি প্রমাণগুলো দেখাতে হলে আমার অনেকগুলো ক্লাস লাগবে, তুমি এখন যতটুক বুঝতেছো সেটুক বুঝে নাও, পরীক্ষায় আনসার করার জন্য এটুকুই এনাফ। মেরু অঞ্চলে জি এর মান সর্বোচ্চ। মেরু অঞ্চলে জি এর মান কত? সর্বোচ্চ। আমি আরেকটা বেসিক কনসেপ্ট দিয়ে তোমাকে বলতে পারি, যেগুলো তোমরা এসএসসি বা এর আগেও শিখে আসছো। দেখো, জি এর সাথে ব্যাসার্ধ সম্পর্কটা ব্যস্তানুপাতিক না? জি এর সাথে পৃথিবীর ব্যাসার্ধ সম্পর্কটা ব্যস্তানুপাতিক। কেমনে? দেখো, তুমি জি ইজ ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার, এই সূত্রটা তো জানো, ঠিক না? আচ্ছা, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? এই জিটা মহাকর্ষীয় ধ্রুবক, এটা ধ্রুবক, পৃথিবীর ভরও ধ্রুবক, ভর চেঞ্জ হবে না। তার মানে সম্পর্কটা হচ্ছে জি বাই 1 বাই আর স্কোয়ার, জি সমানুপাতিক 1 বাই আর স্কোয়ার। মানে মোট কথা জি এর সাথে মানে অভিকর্ষজ ত্বরণের সাথে ব্যাসার্ধর সম্পর্কটা ব্যস্তানুপাতিক, ঠিক না? মানে ব্যাসার্ধ যদি কমে জি বাড়বে, ব্যাসার্ধ যদি বাড়ে জি কমবে, ঠিক না? আচ্ছা, তোমরা জানো কিনা জানি না, বিষুবীয় অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে বেশি, পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে বেশি। দেখো, ব্যাসার্ধ সবচেয়ে বেশি মানে ব্যাসার্ধ বেশি হলে জি এর মান কম, অর্থাৎ জি এর মান সর্বনিম্ন। এরপর মেরু অঞ্চলে জি এর মান সর্বোচ্চ। কেন? কারণ মেরু অঞ্চলে ব্যাসার্ধ সবচেয়ে কম।
তো এটা আমি মনে রাখতাম কিভাবে জানো, দেখো বিষুবীয় অঞ্চলে ব্যাসার্ধ বেশি, আমি ব ব ব ব করতাম, কি করতাম, আটকায় গেলে যেমন তোমরা ব ব ব করো, ব ব ব। বিষুবীয় অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে বেশি, ব্যাসার্ধ বেশি হলে জি এর মান কম। আর মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ কম, ব্যাসার্ধ কম হলে জি এর মান বেশি বা সর্বোচ্চ। ওকে, ওকে, মোটামুটি আমি যা বলার বলে ফেলছি। অভিকর্ষজ ত্বরণ রিলেটেড যা বলার আমার বলা শেষ। এখন যা সূত্রগুলা চাইলে স্ক্রিনশট নিতে পারো। এই সূত্রগুলা যদি জানো তুমি ম্যাথ যে কোনো একটাই করতে পারবা। চিত্র বুঝো বলতে আমি ল্যামডাটা কি সেটা বুঝাইছি। ল্যামডা মানে হচ্ছে অক্ষাংশ, ল্যামডা মানে হচ্ছে অক্ষাংশ বা বিষুব রেখার সাথে উৎপন্ন কোণ, বিষুব রেখার সাথে উৎপন্ন কোণ। আরটা কি, পৃথিবীর ব্যাসার্ধ। আচ্ছা স্মল আরটা কি, স্মল আরটা কি, স্মল আর নিয়ে কেউ জিজ্ঞেস করে নাই। মনে করো আমি এই পয়েন্টে মাপতেছি, যে কোনো একটা পয়েন্ট, সেটা হচ্ছে এই বিন্দুতে, এই বিন্দুতে, এই বিন্দু থেকে এই মেরু রেখার লম্ব দূরত্বটাই হচ্ছে স্মল আর। মনে করো আমি এই বিন্দুতে মাপতেছি, এই বিন্দুতে মাপতেছি, এই বিন্দু হতে মেরু রেখার লম্ব দূরত্বটাই হচ্ছে স্মল আর। আমি মনে করো এই বিন্দুতে মাপতেছি, সেম ভাবে এই বিন্দু থেকে, মনে করো এটার নাম এ পয়েন্ট থেকে এই মেরু রেখার লম্ব দূরত্বটাই হচ্ছে স্মল আর। আচ্ছা এগুলো গেল, এগুলো গেল অভিকর্ষজ ত্বরণ রিলেটেড মোটামুটি জানতে পারলে এরপরে আমি এখন আমার পিডিএফ থেকে জাস্ট তোমাদেরকে কিছু বেসিক কথাবার্তা বলে যাব, বেসিক কথাবার্তা বলে যাব। চলো দেখি। আর এই পৃষ্ঠার সূত্রগুলো পড়লেই তোমাদের কাজ শেষ মোটামুটি এই চ্যাপ্টারের। এই পৃষ্ঠার সূত্রগুলো বোঝানোর জন্য আমি একটু বলে যাই। প্রথমত পরন্ত বস্তুর সূত্র। পরন্ত বস্তুর সূত্র গ্যালিলিও দিছে, তোমরা জানো পরন্ত বস্তুর সূত্র। পরন্ত বস্তুর প্রথম সূত্র আমি লিখতেছি, দেখো আমি জাস্ট বিবৃতি বলবো মুখে, সমীকরণ লিখবো বোর্ডে। তুমি সমীকরণ দেখে দেখেই বিবৃতি লিখবা, সব সময় কাজ সহজ করবা। কাজ সহজ করার জন্য সমীকরণ দেখে দেখে বিবৃতি লিখবা। স্থির অবস্থান থেকে, প্রথম সূত্রটা দেখো, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর, বিনা বাধায় দুটি বস্তু পড়লে তারা সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। মানে আমি যদি স্থির অবস্থান থেকে একটা বিনা বাধায় বস্তু একটাকে বায়ুশূন্য স্থানে পড়তে দিই, তারা সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। মানে h1 সমান h2। কি বললাম, মনে করো এটা একটা হাতি ফেলে দিচ্ছে, একটা হাতি, এটা হাতি, একটা হাতি, এখানে একটা পিঁপড়া। আমি হাতি আর পিঁপড়াকে একই সাথে বিনা বাধায় পড়তে দিছি। বিনা বাধা মানে সেখানে বায়ুশূন্য, এখানে কোনো বায়ুর অস্তিত্বই নাই, একদম বায়ুশূন্য স্থানে। বায়ুশূন্য স্থানে যদি পড়তে দিই, যদি হাতিটা যদি মাটিতে পড়তে 10 সেকেন্ড লাগে, এরও লাগবে কি 10 সেকেন্ড, কিন্তু সেম দূরত্বই অতিক্রম করছে। মানে এটা যদি h1 দূরত্ব অতিক্রম করে, h2 করলে এদের দূরত্ব, অতিক্রান্ত দূরত্বটা সমান। মানে হাতি দুইটাকে যদি, হাতি আর পিঁপড়াকে যদি আমি বিনা বাধায় পড়তে দিই, তারা একই সাথে পড়তো, কিন্তু একই সাথে বাস্তবে পড়ে না, কারণ বায়ুর বাধা থাকে যেটা পিঁপড়াকে ধাক্কাতে আর একটু লেটে ফেলে, ঠিক না? আচ্ছা, তার মানে h1 সমান h2, এটা মনে রাখলেই চলবে। দ্বিতীয় সূত্র হচ্ছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর বেগ তার সময়ের সমানুপাতিক, আর উচ্চতা তার সময়ের বর্গের সমানুপাতিক। 3 নম্বর সূত্র। এটা আমি মনে রাখতাম কিভাবে জানো, দেখো প্রথম সূত্র মানে শুধু একটা চলরাশি থাকবে h, একটাই h, একই ধরনের উচ্চতা। দ্বিতীয় সূত্র মানে একটা v থাকবে, একটা t, মানে দুইটা চলরাশি, বেগ, সময়। আর তৃতীয় সূত্র মানে তিনটা চলরাশি, h, t স্কোয়ার, মানে h, t, t আছে, আর এখানে ক্ষেত্রে শুধু h, এখানে ক্ষেত্রে শুধু v আর t। মানে এভাবে মনে রাখতাম তিনটা সূত্র। এগুলো যদিও তোমরা এসএসসি লেভেলে শিখে আসছো, আমি সেই জন্যই একটু স্পিডে বলতেছি, এসএসসির বইয়ে সুন্দর করেই আছে। আচ্ছা, এবার পিডিএফে যাই।
কে বলবে স্যার মুছে দিয়েছেন কেন, আবার এনে ফেললাম ম্যাজিক। মহাকর্ষ অভিকর্ষ, তুমি কই? এই যে লোকে, এই তো। একটু কষ্ট করে কমেন্ট করা লাগবে, দেখা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা। আলহামদুলিল্লাহ। জি থেকে ওমেগা স্কয়ার আর কজ স্কয়ার ল্যামডা মাইনাস দেওয়ার বিষয়টি বুঝেই নেই। মাইনাস দেওয়ার বিষয় বুঝাইতে হলে আমার ওই যে, তুমি তো তাওসিয়া প্রশ্ন করছো, এটা কি তাওসিয়া প্রশ্ন করছো? তাওসিয়া ধৈর্য ধরো, তোমাদের পেইড ব্যাচে শুরু করতেছি, তখনই জানতে পারবা। পেইড ব্যাচের ক্লাসগুলো তো দেখছো, একটা ক্লাসে অনেক লম্বা, ওই শুধু ওই অংশটা বোঝানোর জন্য এক ক্লাস লাগবে, বুঝতে পারছো? আচ্ছা, উপবৃত্ত সূত্র, ক্ষেত্রফল সূত্র, সময়ের সূত্র, এগুলো হচ্ছে ক্যাপলারের গ্রহ সম্পর্কিত 3টা সূত্র। জোহানেস ক্যাপলার, তিনি ওই সৌরজগৎ নিয়ে বেশি গবেষণা করতেন। তিনি দেখতে দেখতে গ্রহ সম্পর্কিত 3টা সূত্র দেয়, এবং তিনি প্রথম বলে যে সূর্যকে কেন্দ্র করে বাকি সব গ্রহগুলো উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে। কোন কক্ষপথে? উপবৃত্ত। তোমরা সেকেন্ড পেপারে যখন কনিক্স পড়বা, উপবৃত্ত টার্মটা পড়বা। উপবৃত্ত দেখতে হচ্ছে বৃত্তের মতো গোল না, এরকম টাইপের। উপবৃত্তটা হচ্ছে একটা ডিম টাইপের। উপবৃত্তর 2টা কেন্দ্র থাকে, উপবৃত্তের 2টা কেন্দ্র থাকে। তো সে বলছে এই যে এটা যদি সূর্য হয়, লাল টকটকে সূর্য, এই সূর্যটা এই উপবৃত্তের যে কোনো একটা ফোকাসে থাকবে, এবং বাকি যারা গ্রহ নক্ষত্র আছে তারা সূর্যকে কেন্দ্র করে সেভাবে উপবৃত্তাকার পথে ঘুরবে। যেমন ধরো এটা একটা পৃথিবী, এখানে মনে করো সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে। কোন কক্ষপথে? উপবৃত্তাকার কক্ষপথে। আচ্ছা, তো বলছে উপবৃত্ত সূত্র। কেপলারের 3টা সূত্র আছে, আমি রাক্ষস না বলে উৎকোষ বলে মনে রাখতাম। কেপলার উৎকোষ দিয়ে আমি মনে রাখতাম। তোমাদের যদি এমনিই মনে থাকে তো ভালো, তা আমি সিরিয়াল মেনটেন করার জন্য উৎকোষ বলতাম আর কি। প্রথম সূত্র হচ্ছে উপবৃত্তের সূত্র, দ্বিতীয় সূত্র ক্ষেত্রফলের সূত্র, তৃতীয় সূত্র সময়ের সূত্র। আমি উৎকোষ দিয়ে মনে রাখতাম। কেপলারকে আমি রাক্ষস বলতাম, রাক্ষস থেকে উৎকোষ থেকে উপবৃত্তাকার সূত্র, ক্ষেত্রফল সূত্র, সময়ের সূত্র। আচ্ছা, উপবৃত্ত সূত্র বা ল অফ এলিপস কি লিখছে দেখো, প্রতিটি গ্রহ সূর্যকে উপবৃত্তের ফোকাসে রেখে একটি উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে বা প্রদক্ষিণ করছে। 2 নম্বরে বলছে ক্ষেত্রফল সূত্র, গ্রহ এবং সূর্যের সংযোগকারী ব্যাসার্ধ রেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। এটা একটু বোঝার জন্য চিত্র দেখাবো আমি। আরেকটা বলছে সময়ের সূত্র, প্রতিটি গ্রহের পর্যায়কালের বর্গ এবং সূর্য হতে তার গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। এখন এই 3টা সূত্র আমি তোমাকে দেখানোর জন্য একটা চিত্র দেখাই। হ্যাঁ, চিত্রগুলো কি নেওয়া হয়নি? এটা চমক হাসান ভাইয়ের একটা ভিডিও আছে। ওই চমক হাসান ভাইয়ের ভিডিওতে উনি ম্যাথ পড়ায়, অঙ্ক ভাইয়া বইটা লিখছে, তোমরা অনেকেই চিনো। উনি এভাবে দেখাইছিল, মনে করে এটা একটা সূর্য। হ্যাঁ, এটা সূর্য। এই সূর্যের যখন কাছে আসবে, তুমি চিন্তা করো না, নর্মালি এটা মনে করো পৃথিবীতে সূর্যকে
কেন্দ্র করে উপবৃত্তাকার কক্ষপথে ঘুরতেছে, ঠিক না? যখনই সূর্যের কাছাকাছি অংশটাতে আসবে, দেখো উপবৃত্ত মানে হচ্ছে ডিম, কেন্দ্র মানে এখানে যখন পৃথিবী যখন এই জায়গায় তখন সবচেয়ে দূরে, ঠিক না? আর যখন এই জায়গায় তখন সবচেয়ে কাছে না? যত কাছে তত বেশি মহাকর্ষ বল থাকবে, যত কাছে মানে দূরত্ব যত কম মহাকর্ষ বল তত বেশি থাকবে সূর্য আর পৃথিবীর মধ্যে, ঠিক না? তো মহাকর্ষ বল বেশির কারণে সে এখানে টান দিবে, মানে পৃথিবী কিরকম করে ঘুরতেছে দেখো সূর্যের চারপাশে, দেখিও আমার স্পিডটা খেয়াল করিও, যাচ্ছে মানে এই জায়গায় যখনই আসতেছে স্পিডে ঘুরে চলে যাচ্ছে। মনে করো এক মাসে পৃথিবী এক মাসে এই জায়গা থেকে এই জায়গায় আসলো, এক মাসে। এটা দূরের অংশে একটু স্লোলি যাবে, স্বাভাবিক, স্লোলি যাচ্ছে সেজন্য কম অংশ গেছে। কিন্তু যখন এভাবে ক্ষেত্রফল হিসাব করবা, এই দূরত্বটা তো অনেক বেশি, তো এই টোটাল ক্ষেত্রফলটা A2 যেটা গেছে এক মাসে। আচ্ছা, এবার এখানের ক্ষেত্রে চিন্তা করো, এখানের ক্ষেত্রে এক মাসে যাবে, এক মাসে একটু বেশি যাবে কারণ এখানে একটু স্পিড বেশি, ঠিক না? এখানে একটু স্পিড বেশি, এখানে গেছিল এতটুকু, এখানে এক মাসে আরেকটু বেশি যাবে কারণ সূর্যের থেকে কাছে সেজন্য আরেকটু বেশি যাচ্ছে, করে গেল, এতটুক গেল, এবং এতটুক গিয়ে যে ক্ষেত্রফলটা এখানে, তো এই দূরত্বটা কম, তো ঘুরে ফিরে এখানে যে আবার এটা বেশি আর এখানে এটা বেশি, এটা কম, তো ঘুরে ফিরে এখানে ক্ষেত্রফল হচ্ছে A1, এখানে ক্ষেত্রফল হচ্ছে A2। হিসাব করলে দেখা যায় এক মাসে যতটুক ক্ষেত্রফল অতিক্রম করছে, এখান দিয়েও এক মাসে ঠিক ততটুক ক্ষেত্রফলই অতিক্রম করতেছে। মোট কথা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করতেছে, এটাই কেপলারের দ্বিতীয় সূত্র। সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করতেছে, এটাই হচ্ছে কেপলারের দ্বিতীয় সূত্র। আচ্ছা, এবার একটু তিনটা সূত্র অ্যাট এ গ্ল্যান্স দেখি। প্রথম সূত্র কি? দ্য অরবিটস আর এলিপস, মানে কক্ষপথগুলো হচ্ছে উপবৃত্তাকার। কক্ষপথগুলো কিরকম? উপবৃত্তাকার। 2 নম্বর সূত্র, ইকুয়াল এরিয়াস ইন ইকুয়াল টাইম, সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করবে। দেখো এখানে 6 মাসে যতটুকু ক্ষেত্রফল অতিক্রম করছে, এখানে 6 মাসেও ঠিক ততটুকু ক্ষেত্রফলে অতিক্রম করতেছে। ভাইয়া 6 মাস 1 মাস এগুলো নির্দিষ্ট না, আমি তোমাকে সমান সময় বোঝানোর জন্য সময় এগুলো বলছি। আচ্ছা, তৃতীয় সূত্রটা কি? তৃতীয় সূত্রটা হচ্ছে টি সমানুপাতিক এ কিউব। টি সমানুপাতিক কি? টি স্কয়ার সমানুপাতিক এ কিউব। টিটা কি? মনে করো এটা সূর্য, হ্যাঁ, এটা একটা উপবৃত্তাকার কক্ষপথ, এটা আরেকটা উপবৃত্তাকার কক্ষপথ, এটা আরেকটা উপবৃত্তাকার কক্ষপথ। ভাইয়া এতগুলো কক্ষপথ কেন আঁকছেন আপনি? যে আমি দেখাইতে চাচ্ছি প্রথম কক্ষপথে বুধ আছে, মনে করো বুধ গ্রহটা আছে, এর পরের কক্ষপথে শুক্র আছে, এর পরের কক্ষপথে পৃথিবী আছে। বুধ সূর্যকে প্রদক্ষিণ করতে একটা নির্দিষ্ট সময় লাগে। পৃথিবীটা তো আমরা জানি, পৃথিবী কত দিনে করে? সূর্যকে প্রদক্ষিণ কত দিনে করে জানো? 365 দিনে, 1 বছরে একবার করে না? আচ্ছা, নিজ অক্ষের চারদিকে 24 ঘন্টায়, সূর্যের চারদিকে 365 দিন। শুক্র আর একটু কম সময় লাগবে, বুধ আর একটু কম সময় লাগবে, ঠিক না? এখন কেপলার বলতেছে এই যে পৃথিবী বলতেছি সূর্য, এই সূর্য আর বুধের দূরত্ব মনে করো A1, বা কক্ষপথের ব্যাসার্ধ, এটা বলতে পারো কক্ষপথের ব্যাসার্ধ কত? A1। বুধের সময় লাগে T1। T1টা কি? বুধ পুরো সূর্যকে ঘুরে আসতে সময়টা। আচ্ছা, এবার সূর্য থেকে শুক্রের দূরত্ব বা কক্ষপথের ব্যাসার্ধ A2 এবং শুক্রের সময় লাগে মনে করো T2। এবার পৃথিবীর কক্ষপথের ব্যাসার্ধ মনে করো A3 এবং পৃথিবীর সময় লাগে মনে করো T3। বলতেছে ওর সূত্র অনুযায়ী T1 স্কোয়ার ডিভাইডেড বাই A1 কিউব সমান T2 স্কোয়ার ডিভাইডেড বাই কি? A2 কিউব সমান
t3 স্কোয়ার ডিভাইডেড বাই a3 কিউব, এগুলো সবগুলাই ধ্রুবক, মানে একই মান, এগুলোর সবগুলোর মান একই, মানে বুধের পর্যায়কাল ডিভাইডেড বাই বুধের কক্ষপথের ব্যাসার্ধ, বুধের পর্যায়কালকে স্কোয়ার করবা, কক্ষপথের ব্যাসার্ধকে কিউব করবা, মানে এই অনুপাতটা সবসময় ধ্রুবক। তুমি জাস্ট এই সূত্রটা মনে রাখলেই হবে, টি স্কোয়ার সমানুপাতিক এ কিউব, এটা মনে রাখলে এরপরে তুমি তো নর্মালি এই সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারবা, ঠিক না? আচ্ছা, এটাই হচ্ছে কেপলারের তৃতীয় সূত্র গেল। তৃতীয় সূত্র গেল। এবার আমি কিছু ম্যাথ দিয়েই ক্লাসটা শেষ করব। শেষ করার আগে আমি দুইটা কনসেপ্ট বলবো। দুইটা কনসেপ্টটা হচ্ছে মুক্তিবেগ আর কৃত্রিম উপগ্রহ। এখানে সূত্র লিখছি, সূত্রগুলো মুখস্থ করে পরীক্ষাটা দাও আপাতত, সূত্রগুলো মুখস্থ করে পরীক্ষাগুলো আপাতত দাও। ওকে, মুক্তিবেগ কি? আবার তুমি মনে করিও না এই সূত্র মুখস্থ করে তুমি সারা জীবন চালাই দিবা বা অ্যাডমিশনও চালাই দিবা, এটা মাথায় রাখবা না, বা এইচএসসি চালাই দিবা এটাও রাখবা না। এটা জাস্ট তোমার ফাইনাল পরীক্ষার সামনে, ওই ফাইনাল পরীক্ষা চালাই দিবা, যেহেতু একদমই পড়ো নাই এই অধ্যায়টা, সেজন্য একটু দেখো। মুক্তিবেগের ইংলিশ নাম হচ্ছে স্কেপ ভেলোসিটি। মুক্তিবেগ মানে কি জানো? যে বেগে কোনো বস্তুকে নিক্ষেপ করলে তা পৃথিবীর আকর্ষণ ভেদ করে চলে যাবে। মানে আমি পৃথিবীর মুক্তিবেগ যদি বলি, আমি মনে করো তোমাকে ছুঁড়ে মারছি, তুমি আর পৃথিবীতে ফিরে আসো নাই, তার মানে আমি তোমাকে মুক্তিবেগে ছুঁড়ে মারছি। কি বলতেছি? আমি তোমাকে এমন বেগে ছুঁড়ে মারছি যে তুমি আর পৃথিবীতে ফেরতই আসোনি, সেটাই হচ্ছে মুক্তিবেগ। তুমি পৃথিবী থেকে মুক্তি পেয়ে গেছো, বুঝতে পারছো? সেমভাবে তুমি আর আমি মঙ্গল গ্রহে আছি, আমি তোমাকে মঙ্গল গ্রহ থেকে ছুঁড়ে মারছি, মঙ্গল গ্রহ থেকে ছুঁড়ে মারার একটা মঙ্গল গ্রহের মুক্তিবেগ থাকবে, সেটা বের করার জন্য সূত্র আছে আমাদের, মুক্তিবেগ বের করার সূত্র, সেগুলো ইউজ করব। মানে মুক্তিবেগ হচ্ছে এমন একটা বেগ, যে বেগে তোমাকে যদি আমি ছুঁড়ে মারি তুমি আর আসবা না, তুমি মুক্তি পেয়ে যাবা, তুমি স্কেপ করবা। কোথা থেকে? যেখান থেকে ছুঁড়ে মারবো সেখান থেকে। ওকে, তাহলে তোমার যদি কারোর সাথে শত্রুতামি থাকে, উপবৃত্ত যেগুলো হাঁসের ডিম, সিএনজির মতো লাগছে না? তোমার সাথে কারো যদি শত্রুতামি থাকে, তুমি বলবা মুক্তিবেগে ছুঁড়ে মারবো তোকে, মানে তুমি তাকে যদি পৃথিবী থেকে গায়েব করে দিতে চাও আর কি, তুমি তাকে মুক্তিবেগে ছুঁড়ে মারতে পারবা। নেক্সট ক্লাসে আদর্শ গ্যাসের উপর নিয়েন প্লিজ। আদর্শ গ্যাস আদর্শ গ্যাস পরশু দিন। আচ্ছা, মুক্তিবেগ, পৃথিবীর ক্ষেত্রে মুক্তিবেগের মান হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। মানে তুমি যদি কাউকে এই বেগে ছুঁড়ে মারতে পারো 11.2 কিলোমিটার পার সেকেন্ড, মানে সে প্রতি সেকেন্ডে 11.2 কিলোমিটার করে যাবে। তুমি যদি তাকে সেই বেগে ছুঁড়ে মারতে পারো, সে আর এই দুনিয়াতে নাই, তার হাড্ডি পর্যন্ত ঘুরতে থাকবে। কোথায়? এই পৃথিবীর আকর্ষণ ছেড়ে, পৃথিবীর মায়া ছেড়ে পালাবে। ওকে, পৃথিবীর মায়া ছেড়ে পালাবে। পৃথিবীর মুক্তিবেগের মান 11.2 কিলোমিটার পার সেকেন্ড, যেটাকে ভিই, এসকেপ ভেলোসিটি অফ আর্থ। এই যে ভি মানে হচ্ছে এসকেপ ভেলোসিটি অফ আর্থ, ভিই দ্বারা প্রকাশ করতেছি, বা এসকেপ ভেলোসিটি প্রকাশ করতেছি। এসকেপ ভেলোসিটি বের করার সূত্র দুইটা আছে, একটা হচ্ছে √2gr, এসকেপ ভেলোসিটি। জিটা কি? যে গ্রহের মুক্তিবেগ বের করব তার অভিকর্ষজ ত্বরণ। মনে করে আমি যদি পৃথিবীর মুক্তিবেগ বের করতে চাই, পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ 9.8 বসাবো। যে গ্রহের, যদি মঙ্গলের বের করতে চাই, মঙ্গলেরটা বসাবো। ব্যাসার্ধ কার? যে গ্রহের মুক্তিবেগ বের করতে বলছে তার। যদি মঙ্গলের বলতো, মঙ্গলের অভিকর্ষজ ত্বরণ বসাইতাম, মঙ্গলের কি বসাইতাম? ব্যাসার্ধ বসাইতাম। যদি চাঁদের জিজ্ঞেস করতো, চাঁদের অভিকর্ষজ ত্বরণ বসাইতাম, চাঁদের ব্যাসার্ধ বসাইতাম। আশা করি ব্যাপারগুলো ক্লিয়ার হচ্ছে। এরপর আরেকটা দেখি, √2gm/r। এটা কেমনে আসছে? এটা একটা আরেকটা থেকেই আসছে। দেখো, একটা আরেকটা থেকে আসছে। তুমি জানো g = কি? gm/r², ঠিক না? তো তুমি এখানে দেখতেছো √2gr, এখানে দেখতেছো এই g এর জায়গায় gm/r² বসাও তো। এখানে তো 8 ছিলই, g এর জায়গায় gm/r² বসাও, gm/r²।
এখানে আর এ স্কোয়ার কাটা, তার মানে √2gm/r। মুক্তিবেগ বের করার সূত্র দোনোটা কি মাথায় ঢুকছে? মুক্তিবেগ বের করার সূত্র দোনোটা মাথায় ঢুকছে? এই দুইটা হচ্ছে মুক্তিবেগ বের করার সূত্র। তোমার মুক্তিবেগের ক্ষেত্রে কিছু কনসেপ্ট জানতে হবে, এই সূত্র দিয়েই ম্যাথ আসবে। সূত্র ইজি, কিন্তু তোমাকে কিছু কমেন্ট করতে হবে। কমেন্ট মানে কি জানো? শেষে বলতে হবে এটার অবস্থা কি, এটার অবস্থা কিরকম হবে। একটু দেখো, পৃথিবীর ক্ষেত্রে মুক্তিবেগের মান হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। কাউকে যদি পৃথিবী থেকে এই বেগে ছুঁড়ে মারা হয়, সে আর পৃথিবীতে ফেরত আসবে না, ঠিক আছে? কাউকে যদি পৃথিবী থেকে এই বেগে ছুঁড়ে মারা হয়, সে আর পৃথিবীতে ফেরত আসবে না। এবার জাস্ট এই কথাটা মাথায় রেখে আমি আমাদের মূল ক্লাস শুরু, এখনই শুরু। পরীক্ষায় আনসার করতে হবে, তো পরীক্ষায় আনসার করা লাগবে। দেখো, এখান থেকেই পড়াই ফেলবো ডিরেক্ট। এখন পিডিএফ থেকেই পড়তে থাকবো, শুধু পিডিএফ থেকে পড়তে থাকবো। ওকে, দেখো, মুক্তিবেগ ও মুক্তিবেগের বর্গমূল বেগ সংক্রান্ত ছক। তোমার বর্গমূল বেগ সংক্রান্ত ছক বলতে হবে না, তুমি দেখবা। দেখো, তোমাকে কোনো কিছুর একটা বেগ বের করতে বলছে প্রথমে, হ্যাঁ? তুমি বেগটা বের করবা, বেগ বের করার পর সেটা যদি দেখো বেগের মানটা তুমি একটা বেগ বের করবা, তো সেই বেগের মানটা যদি লেস দেন 7.88 কিলোমিটার পার সেকেন্ড হয়, কি বলছি? লেস দেন 7.88 কিলোমিটার পার সেকেন্ড হইলে বস্তুটা ফেরত আসবে। মানে কি? মনে করো এই বস্তুটাকে আমি মনে করো 7.50 কিলোমিটার পার সেকেন্ড বেগে, কিলোমিটার পার সেকেন্ড, ভালো মতো খেয়াল করবা। এই বস্তুটাকে আমি 7.5 কিলোমিটার পার সেকেন্ড বেগে ছুঁড়ে মারছি। এটা পৃথিবী থেকে কি বের হবে? হবে না, এটা পৃথিবীতে আবার ফেরত চলে আসবে। তা অবস্থান মানে আমি বুঝেছি এটা বস্তুর অবস্থান। বস্তুটা কি হবে শেষ পর্যন্ত? বস্তুটা পৃথিবীতে ফেরত চলে আসবে। এবং বস্তুটার গতিপথটা কিরকম হবে জানো? পৃথিবীতে যে ফেরত আসবে এরকম ডিমের মতো আসবে, এভাবে মারবো এভাবে ফেরত আসবে, এভাবে মারবো এভাবে ফেরত আসবে, মানে উপবৃত্তাকার গতিপথ থাকবে। বস্তুটার গতিপথটা কিরকম হবে? উপবৃত্তাকার। এটা যদি পৃথিবী হয়, এখান থেকে যেটা ছুঁড়ে মারবো সেটা আমার কাছে উপবৃত্তাকার পথে ঘুরে চলে আসবে। কখন? যখন বেগের মানটা কত? 7.88 কিলোমিটার পার সেকেন্ডের নিচে। আচ্ছা, এরপর আমি যদি 7.88 মানের সমান দিই, মানে বেগটা 7.88 কিলোমিটার পার সেকেন্ড হয়, তখন কি হবে? তখন বস্তুটা পৃথিবীর চারপাশে বৃত্তাকার পথে ঘুরতে থাকবে। এই বস্তুটাকে আমি যদি 7.88 কিলোমিটার পার সেকেন্ডে ছুঁড়ে মারি, তাহলে সে কি করবে? এই বস্তুটা পৃথিবীর চারপাশে বৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করতে থাকবে। ভালো মতো খেয়াল করবা, এগুলো ইশাক স্যারের বই থেকে নেওয়া, এবং ইশাক স্যারের বইয়ের অংশটাও আমি তোমাকে দেখাবো। আচ্ছা, এরপর 7.88 এর চেয়ে বেশি কিন্তু মুক্তিবেগের চেয়ে কম। ভাইয়া, মুক্তিবেগের চেয়ে কম কেন বলতেছেন? কারণ আমি জানি পৃথিবীর মুক্তিবেগ 11.2, তার মানে বেগের মানটা 7.88 থেকে বেশি কিন্তু মুক্তিবেগ থেকে কম। যদি তোমার বেগের মানটা 7.88 থেকে বেশি এবং মুক্তিবেগ থেকে কম আসে, তখন তুমি বুঝবা এই বস্তুটা উপবৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করতে থাকবে। মানে এটা যদি কি হয়? পৃথিবী হয়, পৃথিবীর চারপাশে এরকম উপবৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করতে থাকবে। এর আগেরটা ছিল বৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করবে। এটা ওটা ডিম হয়ে গেছে। বৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করবে, এখন পাইছি উপবৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করবে। আচ্ছা, এরপর যদি 11.2 এর সমান হয়, মানে মুক্তিবেগের সমান, এটা হচ্ছে মুক্তিবেগের সমান হলে
অধিবৃত্তাকার কক্ষপথে পৃথিবী পৃষ্ঠ ছেড়ে চলে যাবে, মানে পৃথিবীর মায়া ত্যাগ করে ফেলবে। বস্তুটাকে আর পৃথিবীতে ফেরত আনানোই যাবে না, সে চলে যাবে, সে একদম এই বস্তুটা এভাবে চলে যাবে, পৃথিবী থেকে চলেই যাবে, পৃথিবীর আকর্ষণ থেকে চলে যাবে, পৃথিবীর সাথে আকর্ষণ থাকবেই না। আর 11.2 এর বেশি হলে পরাবৃত্তাকার কক্ষপথে চলে যাবে, জীবনও আর পৃথিবীতে ফেরত আসবে না। এই দুই ক্ষেত্রে জীবনও ফেরত আনানো সম্ভব না, বুঝতে পারছো? এগুলো তো আসবে না, পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে থাকবে, একবার বৃত্তাকারে আরেকবার উপবৃত্তাকারে, বুঝতে পারছো? এই চার্টটা থেকে তোমার কমেন্ট করতে হবে তোমার মানটা, তুমি যে বেগটা বের করবা সেই বেগের মান যদি 7.88 এর কম হয় তুমি বলবা উপবৃত্তাকার কক্ষপথে ঘুরবে কিন্তু ফেরত আসবে। 7.88 এর সমান হলে তুমি বলবে বৃত্তাকার কক্ষপথে ঘুরবে কিন্তু প্রদক্ষিণ করবে। 7.88 এর চেয়ে বেশি 11.2 এর চেয়ে কম উপবৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করবে। 11.2 এর সমান বা মুক্তিবেগের সমান চলে যাবে, পৃথিবীর আকর্ষণ থেকে চলে যাবে অধিবৃত্তাকার পথে। যদি 11.2 এর চেয়ে বেশি হয় পরাবৃত্তাকার গতিপথে চলে যাবে। ওকে, আশা করি বুঝতে পারছি। এটা পিডিএফ থেকে পড়ে নিলেই পারবা। পৃথিবী, চাঁদ এবং সূর্যের তুলনা, পৃথিবীর গড় ঘনত্ব, পৃথিবীর ভর, পৃথিবীর ব্যাসার্ধ, চাঁদের ভর, চাঁদের ব্যাসার্ধ, তারপরে সূর্যের মুক্তিবেগ কত দেখছো? সূর্য থেকে যদি কোনো বস্তুকে সরাই ফেলতে হয়, মানে সূর্যের আকর্ষণ থেকে সরিয়ে ফেলতে হয়, তখন 618 কিলোমিটার পার সেকেন্ড বেগে ছুঁড়ে মারতে হবে। পৃথিবীর মাত্র কত? পৃথিবীর তো মাত্র 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এই 11.2 কিলোমিটার পার সেকেন্ডও আমাদের পক্ষে ক্রিয়েট করা পসিবল না, বুঝতে পারছো? মানে মানুষের পক্ষে ক্রিয়েট করা পসিবল না। ওকে, ওকে 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 মানুষের পক্ষে বলছি, বিজ্ঞানীদের পক্ষে বলি নাই, কিন্তু খেয়াল রাখিও, কারণ আমাদের এত শক্তি আছে? শক্তি নাই তো। আমাদের বাংলাদেশি খেলোয়াড়রা তো ছক্কাই মারতে পারে না, সামান্য একটা 70 মিটারের মাঠ পারতে পারে না, আর কি বলবো। আচ্ছা দেখো, ভূস্থির উপগ্রহ সংক্রান্ত তথ্য সংকলন। ভূস্থির উপগ্রহ যখনই বলবে, ভূস্থির মানে কি? মনে করো এটা পৃথিবী, পৃথিবীর উপরে এটা একটা উপগ্রহ, পৃথিবীর নিজ অক্ষের চারপাশে বা নিজ অক্ষের সাথে 24 ঘন্টায় একবার ঘুরে না, নিজ অক্ষের সাপেক্ষে 24 ঘন্টায় একবার ঘুরে। আচ্ছা, আমরা সেটা জানি। এবং পৃথিবী ঘুরে কোন দিক থেকে জানো? পশ্চিম থেকে পূর্ব দিকে, পশ্চিম থেকে পূর্ব দিকে, পশ্চিম থেকে পূর্ব দিকে নিজ অক্ষের চারিদিকে ঘুরে 24 ঘন্টায় একবার, ঠিক না? 24 ঘন্টায় একবার। এখন একটা ভূস্থির উপগ্রহ কখন মনে হবে? একটা উপগ্রহ বা স্যাটেলাইট, মনে করো স্যাটেলাইট পৃথিবীর উপরে আছে, পৃথিবী ঘুরতেছে, পৃথিবীর সাথে সাথে সেও যাচ্ছে, পৃথিবী ঘুরতেছে, দেখো আমার হাতটা পৃথিবী, এটা মনে করো, পৃথিবীর সাথে সাথে সেও যাচ্ছে, পৃথিবীর সাথে সাথে সেও যাচ্ছে, পৃথিবীর সাথে সাথে সেও যাচ্ছে। তার মানে এখানে কেউ যদি দাঁড়িয়ে থাকে, সে দেখবে কি এই উপগ্রহটা সবসময় স্থির আছে। এটাই তো ভূস্থির। ভূস্থির মানে হচ্ছে তার পর্যায়কাল 24 ঘন্টা হইতে হবে। এই উপগ্রহটার বা এই স্যাটেলাইটটার পর্যায়কাল মানে একবার ঘুরে আসতে 24 ঘন্টা সময় লাগবে, একবার ঘুরে আসতে 24 ঘন্টা। এবং পৃথিবীর নিজ অক্ষের চারিদিকেও ঘুরতেছে 24 ঘন্টায়। সেজন্য পৃথিবী থেকে কেউ যদি দেখে, দেখো তার কাছে স্থির মনে হবে, ঠিক না? আচ্ছা, এই চার্টটা তোমরা পড়ে নিবা, এই চার্টটা তোমরা পিডিএফ থেকে পড়ে নিবা, এগুলো মুখস্থ করার বিষয়, এগুলো চার্টটা পড়ে নিবা। আমি মেন কথা বলে ফেলছি। এবার জি এর মান নিয়ে আমি অনেক বকবক করছি, জি এর মান নিয়ে যা বকবক করছি এগুলো সব এখানে আছে। আচ্ছা, অভিকর্ষ কেন্দ্র কই? মানে ভার কেন্দ্র। অভিকর্ষ কেন্দ্র মানে হচ্ছে ভার কেন্দ্র, সেন্টার অফ গ্র্যাভিটি। সেটা কোথায় সেটা মুখস্থ করতে পারো অথবা পড়লেই বুঝবা। কৃত্রিম উপগ্রহের কাজকর্ম আমাদের এটা দরকার নেই, আমাদের দরকার এই ম্যাথ থেকে। আমরা এখন ম্যাথ করব, ম্যাথ করে ক্লাস শেষ করব। পৃথিবীর আহ্নিক গতির কৌণিক দ্রুতি মানে তোমাকে ওমেগা দিয়ে দিছে। কি দিয়ে দিছে? ওমেগা। দেখো তোমাকে দিয়ে দিছে ওমেগার মান 7.3 × 10⁻⁵। পৃথিবীর ব্যাসার্ধ, যেটা আমি বলছি মুখস্থ রাখবা,
প্রশ্নের মধ্যেও দিয়ে দিছে। এত হলে মেরু অঞ্চলে অভিকর্ষজ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড হলে বিষুব রেখায় অভিকর্ষজ ত্বরণের মান নির্ণয় করো। দেখো বিষুব রেখায় বলছে, বিষুব রেখার ক্ষেত্রে আমরা জানি, দেখো এমনি নর্মাল সূত্র জি ল্যামডা ইজ ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। বিষুব রেখাটা কোন জায়গায় ছিল? এটা যদি পৃথিবী হয়, বিষুব রেখাটা ঠিক এই বরাবর ছিল, এবং আমি বলছি বিষুব রেখা বরাবর ল্যামডার মান হচ্ছে কত? 0 ডিগ্রি। তো 0 ডিগ্রি মানে এখানে 0 ডিগ্রি বসাও, তাহলে কজ 0, কজ 0 মান 1, তার মানে ঘুরে ফিরে এই পুরো মানটা 1, এই পুরো মানটা 1। সেজন্যই ওরা এখানে কি করছে, ডিরেক্ট জি মাইনাস ওমেগা স্কোয়ার আর লিখে দিছে। তোমার প্রশ্ন হইতে পারতো যে ভাইয়া কজ স্কোয়ার ল্যামডাটা কই, সেটাই আমি ক্লিয়ার করলাম। বইয়ের সলিউশনে কজ স্কোয়ার ল্যামডাটা লিখে নাই, আমি সেজন্য কনফিউশন ক্লিয়ার করলাম। বিষুব রেখায় জানতে চাইছে সেজন্য। আচ্ছা, তার মানে ওমেগার মান কত প্রশ্নে দেওয়া আছে, আর এর সেটাকে স্কোয়ার করলাম, আর এর মান প্রশ্নে দেওয়া আছে, কিলোমিটারটাকে মিটারে নিছে আর কি, কিলোমিটারটাকে জাস্ট মিটারে নিছে। তো বিষুব অঞ্চলে জি এর মান বেড়ে গেছে। ওকে, আশা করি ক্লিয়ার। এটা পিডিএফ দেখলে, পিডিএফ রিডিং করলেই পারবা। জানার কয়েকটি বিষয় দেখো, পৃথিবীতে মুক্তিবেগ 11.2, চাঁদে 2.4, বুধে 4.3, মঙ্গলে 5, শুক্রে 10, বৃহস্পতিতে কত? বৃহস্পতিতে কত? বৃহস্পতিতে 59.5। আমি এভাবে মনে রাখার টেকনিক একটা বলি যে চাঁদের বুড়ি মশা পাবে, চাঁদের বুড়ি মশা পাবে। চাঁদের মানে হচ্ছে এখানে 2, আমি এরপরে লিখতে থাকি 4, 5, 10, 11, 60। কি লিখছেন ভাইয়া? চাঁদের বুড়ি মশা পাবে। চাঁদ দিয়ে হচ্ছে চাঁদের মুক্তিবেগ 2.4, অপশন দেখলেই পারবা, 2 পয়েন্ট সামথিং আর কি, 2.4। বুড়ি মানে বুধ, বুধের ক্ষেত্রে 4 এর সাথে সামথিং থাকবে, 4.3 কিলোমিটার পার সেকেন্ড। মঙ্গলের ক্ষেত্রে 5, অপশন দেখলেই পারবা। মশার স দিয়ে হচ্ছে শুক্র দিয়ে হচ্ছে 10, অপশন দেখলেই পারবা, সামথিং। পা দিয়ে হচ্ছে পৃথিবীতে 11 পয়েন্ট সামথিং। ব দিয়ে হচ্ছে কি বৃহস্পতি, 60-এর কাছাকাছি। ওকে, এটা মনে রাখার একটা টেকনিক, তুমি চাইলে মনে রাখতে পারো, না চাইলে মনে নাও রাখতে পারো, তোমার ইচ্ছা। এটা হচ্ছে প্রথমে একটা চার্ট পড়াইছি না, ফেরত আসবে যাবে, সেই চার্টটা বই থেকে, এটা চার্টটা বই থেকে নিলাম। আচ্ছা, এবার এটা না মজা হবে, এটা মজা হওয়ার আগে, এটা মজা করে দেখার আগে, আমাদের আর বেশি পড়া নাই, দেখার আগে আমি কৃত্রিম উপগ্রহ যে বললাম, কৃত্রিম উপগ্রহের বেগের সূত্র কি দেখো, v সমান √gm/r+h। মনে করো এটা পৃথিবী, তো এটা পৃথিবীর ব্যাসার্ধ এতটুকু, পৃথিবী থেকে অবশ্যই এই উচ্চতায় থাকবে, কৃত্রিম উপগ্রহটা এই উচ্চতায় থাকবে, সেজন্য v সমান √gm/r+h। এসকেপ ভেলোসিটির সাথে মিলায়ও না, এসকেপ ভেলোসিটির ক্ষেত্রে হচ্ছে √gm/r, একটা 2ও আছে, কিন্তু কৃত্রিম উপগ্রহের বেগের ক্ষেত্রে 2টা নাই, নিচে r+h। আচ্ছা, অথবা এসকেপ ভেলোসিটির ক্ষেত্রে পাইছিলাম √2gr, স্মল gr, এখানে হচ্ছে gh × r+h। gh মানে কি? এই উচ্চতায়, মানে এই উচ্চতায় অভিকর্ষজ ত্বরণটা, এই উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ, আর r+h তো টোটাল দূরত্বটা, ঠিক আছে। আচ্ছা, সময়ের সূত্র বা পর্যায়কালের সূত্র, এটার এককটা কিন্তু সেকেন্ড, মাথায় রাখবা। আর এটার হচ্ছে একক হচ্ছে মিটার পার সেকেন্ড, কারণ এটার রৈখিক বেগ, এটার একক মিটার পার সেকেন্ড, এগুলো হচ্ছে রৈখিক বেগ, সেজন্য। আচ্ছা, এটাও সেকেন্ড পর্যায়কাল, এটাও সেকেন্ড, এটা উচ্চতা মিটার, উচ্চতা মিটার এককে। লিটন দাসকে যদি কি মুক্তিবেগে মারতে পারতাম 16 কোটি মানুষ শান্তি পাইতো, না, ওকে মুক্তিবেগে মারার কোনো মানে হয় না। আচ্ছা, যাই হোক, একটু দেখো সূত্রগুলা, আমি কেন এতগুলো সূত্র লিখছি, এখানে ঘুরে ফিরে সব সূত্র একই। যেমন ধরো এই দুটোটাই হচ্ছে রৈখিক বেগের সূত্র, এটা একটা থেকে আরেকটা আনা যায়, অটোমেটিক্যালি তুমি আনতে পারবা। v সমান কি বলছি, রৈখিক বেগ √gm/r+h, আর এটার ক্ষেত্রে v = যখন অভিকর্ষজ ত্বরণ দিয়ে লিখবো
যখন আমি উপগ্রহের ভরটা জানি না বা পৃথিবীর ভরটা জানি না বা কোনো কিছুর ভর জানি না, তখন এটা বাদ এটা দিয়ে করব, অভিকর্ষজ ত্বরণ, এটা জি আর প্লাস এইচ। আচ্ছা, এরপর এটা কি পর্যায়কাল, এটা কিসের সূত্র? পর্যায়কালের সূত্র। পর্যায়কালের সূত্রতে এখানে √4 পাই স্কয়ার আর প্লাস এইচ হোল কিউব ডিভাইডেড বাই জিএম, 4 পাই স্কয়ার আর প্লাস এইচ হোল কিউব ডিভাইডেড বাই জিএম। তুমি চাইলে এই সূত্র ইউজ করতে পারো, তুমি চাইলে এটাও ইউজ করতে পারো, 2 পাই আর প্লাস এইচ √r প্লাস এইচ ডিভাইডেড বাই জিএম। দেখো তো আর প্লাস এইচ ডিভাইডেড বাই জিএম রুট, এটা এটার উল্টা কিনা, √gm বাই আর প্লাস এইচ, আর এখানে আছে জিএম নিচে আর প্লাস এইচ উপরে, তার মানে এটা 1/v না, এটা 1/v না, তো 1/v হলে এই 2 পাই আর প্লাস এইচ এর নিচে v লিখে দিলে পারি না, রৈখিক বেগ v লিখে দিলে পারি না। সেম ভাবে মানে একটা সূত্র থেকে আরেকটা সূত্র আসতেছে, আর এইচেরটা তুমি এখান থেকে যে কোনো একটা সূত্রে পক্ষান্তর করতে করতে আনতে পারো, এখান থেকে যে কোনো একটা সূত্র বা এখান থেকে যে কোনো একটা সূত্র পক্ষান্তর করতে করতে এইচেরটা আনতে পারো, √gmt স্কয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কয়ার 1/3 মানে কিউব রুট আর কি মাইনাস আর, এটা মিটার এককে আসবে, আর এর মানটাও মিটারে দিবা, মিটার এককে আসবে। আচ্ছা, এই সূত্রগুলো যদি মনে রাখতে পারো তুমি এই চ্যাপ্টারের কেল্লাফতে, তোমার এই চ্যাপ্টারে আর কোনো সমস্যা থাকবে না। এবার চলো, সূত্র যেহেতু মনে রাখতে পারবা বা আমি তোমার চোখের সামনে রাখতেছি সূত্র সব, ক্লাস শেষ বলতে গেলে ক্লাস শেষ। এবার জাস্ট কয়েকটা ম্যাথ করা দিব, কয়েকটা ম্যাথ করা দিলে ক্লাস শেষ। দেখো নিচের উদ্দীপকটি লক্ষ্য করো, যেখানে m হচ্ছে পৃথিবীর ভর, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, উপগ্রহটির আনুভূমিক বেগ কত? উপগ্রহটিকে পৃথিবী পৃষ্ঠ হতে 1000 কিলোমিটার উপরে রাখতে হলে আবর্তনকালের কিরূপ পরিবর্তন হবে? প্রথম কথা, উদ্দীপক খেয়াল করতে বলছে, উদ্দীপকটা পরের পৃষ্ঠায়, এই যে দেখো উদ্দীপকটা হচ্ছে এটা, উদ্দীপকটা হচ্ছে এটা, দেখো এটা পৃথিবী, হ্যাঁ এটা পৃথিবী, পৃথিবী থেকে এই 700 কিলোমিটার দূরে, 700 কিলোমিটার দূরে একটা কৃত্রিম উপগ্রহ আছে, পৃথিবী থেকে 700 কিলোমিটার দূরে একটা কৃত্রিম উপগ্রহ আছে। তোমাকে জিজ্ঞেস করছে এই কৃত্রিম উপগ্রহটার আনুভূমিক বেগ কত? আনুভূমিক বেগ, রৈখিক বেগ সব একই কথা, আনুভূমিক বেগ বলু রৈখিক বেগ বলু সব একই কথা। সূত্র আমরা জানি v সমান √gm বাই r প্লাস এইচ। আর এর মান কত? পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ কত? 6400 কিলোমিটার, সেটাকে আমরা মিটারে নিব, 6.4 × 10⁻6 মিটার। এই যে এই 700 কিলোমিটারকে আমি আবার মিটারে নিব, 700 × 1000, তার মানে 7 × 10⁵ মিটার। উপরে পৃথিবীর ভর, উপরে অভিকর্ষজ ত্বরণ জি, তাহলে সেখান থেকে আমি যেটা পাবো সেটা মিটার পার সেকেন্ড এককে আসবে, ঠিক না? হয়ে গেল, খুবই সিম্পল, খুবই সিম্পল, খুবই সিম্পল, খুবই সিম্পল। জাস্ট সূত্র মনে রাখাটা হচ্ছে ফ্যাক্ট। সূত্রটা অনেকে এখানে মুক্তিবেগের সূত্র লিখে দেয় 2gm/r, ঝামেলা তো সেখানেই লাগে। মুক্তিবেগ আর রৈখিক বেগ দুইটা ভিন্ন জিনিস। মুক্তিবেগ কোনো কিছুকে ছুঁড়ে মারলে যাতে সে ফিরে আসতে না পারে সেই বেগটা, আর রৈখিক বেগ হচ্ছে পৃথিবীকে কেন্দ্র করে বা যে কোনো কিছুকে প্রদক্ষিণ করতেছে একটা নির্দিষ্ট বেগে, সেই বেগটা। তো তুমি দুইটা পৃষ্ঠা নিয়ে এই সূত্রগুলো আমি যেগুলো লিখে রাখছি সেগুলো ভালো মতো লিখবা। এবার বলছে 700 কিলোমিটার উচ্চতায় তো ছিল, ঠিক না? তুমি দেখছো যে প্রথম চিত্রের মধ্যে 700 কিলোমিটার উচ্চতায় ছিল, 700 কিলোমিটার উচ্চতায় ছিল। এটাকে যদি 1000 কিলোমিটার উচ্চতায় নিয়ে যাওয়া হয়, বলছে আবর্তনকাল মানে টি এর কোনো চেঞ্জ হবে কিনা। তার মানে 700 কিলোমিটার উচ্চতায় T1 বের করব, 1000 কিলোমিটার উচ্চতায় T2 বের করব, তারপরে দুটোটার ডিফারেন্স বের করে দিব। আচ্ছা, টি এর সূত্র কোনটা জানি? যেটা জানো তুমি যে কোনো একটা লিখলেই হবে, যে কোনো একটা লিখলেই হবে, যে কোনো একটা লিখলেই হবে। আচ্ছা, তো ওরা এখানে ইউজ করছে কোনটা? 4 পাই স্কয়ার r প্লাস এইচ হোল কিউব ডিভাইডেড বাই জিএম। প্রথম ক্ষেত্রে এটা হচ্ছে 700 কিলোমিটারের জন্য, 700 কিলোমিটার একটা বের করবে।
4 4 বসাইছে, পায়ের মান 3.14 3.14 বসাইছে, এইচ এর মান কত 700 কিলোমিটার, মানে 7 × 10⁵ মিটার, মিটারে নিয়ে গেছে। আর আর এর মান কত, তাও মিটারে 6.4 × 10⁶, দুটোটাকে ব্র্যাকেটে নিয়ে হোল কিউব দিল। নিচে জি এর মান, এম এর মান, এম মানে কি পৃথিবীর ভর, ভর কত 6 × 10⁻²৪, সেখান থেকে সময় আসছে কত 5940.7 সেকেন্ড, 5940.7 সেকেন্ড, সেটাকে ঘন্টা মিনিটে নিয়ে গেছে 1 ঘন্টা 39 মিনিট। দ্বিতীয় ক্ষেত্রে এইচ সমান 1000 কিলোমিটার করছে, সব সেম, জাস্ট এই জায়গায় ছিল কত 7 × 10⁵, এখানে হয়ে গেছে 1 × 10⁶, মানে এখানে ছিল 700 কিলোমিটার যেটা মিটারে নিছে, এখানে হচ্ছে 1000 কিলোমিটার যেটা মিটারে নিছে, বাকি সব সেম। সেখান থেকে মান আসছে একটা মান সেটাকে মিনিট আর ঘন্টায় নিয়ে গেছে, সেখান থেকে দেখতেছে পরবর্তীটাতে আবর্তনকাল বেড়ে যাচ্ছে। ওকে, পরবর্তীকালে আবর্তনকালটা বেড়ে যাচ্ছে, এটাই। কই এরপর আমি চট্টগ্রাম বোর্ড 2019-এর একটু ম্যাথটা দেখাবো। চট্টগ্রাম বোর্ড 2019-এর ম্যাথটা দেখেই আমি আজকের ক্লাস শেষ করে দিব। পরবর্তীতে যে ম্যাথটা আছে সেটা তোমরা নিজে নিজে করিও। দেখো, চট্টগ্রাম বোর্ড 2019, একজন বলল কৃত্রিম উপগ্রহের মুক্তিবেগ নাই, কৃত্রিম উপগ্রহকে যদি মুক্তিবেগে আমি ছুঁড়ে মারি তাহলে এই কৃত্রিম উপগ্রহ আমার বানায় লাভ কি? আমরা কৃত্রিম উপগ্রহগুলো বানাই কেন? স্যাটেলাইটগুলো পৃথিবীকে প্রদক্ষিণ করতে থাকবে, পৃথিবীর অবস্থাগুলো দেখে দেখে আমাদেরকে বলবে স্যাটেলাইটের মাধ্যমে, ঠিক না? তো আমি ছুঁড়ে মারি, আমি পৃথিবীর পৃষ্ঠ থেকে বের করে দিয়ে আমার লাভটা কি? খামাকা খুঁজেও তো আনতে পারবো না, আমার লাভটা কি? মুক্তিবেগে ছুরি মারার কোনো দরকার আছে? আচ্ছা, পৃথিবীর ভর ও ব্যাসার্ধ যথাক্রমে ব্লা 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 দেওয়া আছে, অভিকর্ষজ ত্বরণ দেওয়া আছে, মহাকর্ষীয় ধ্রুবক দেওয়া আছে। এর পৃষ্ঠ থেকে একটি উপগ্রহকে 700 কিলোমিটার উচ্চতায় তোলা হলো। ভালো মতো খেয়াল করিও, এর পৃষ্ঠ থেকে একটি উপগ্রহকে কত কিলোমিটার উচ্চতায় তোলা হলো? 700 কিলোমিটার। আচ্ছা, বলছে প্রথমে পৃথিবী পৃষ্ঠ থেকে কত উচ্চতায় উপগ্রহের ওজন পৃথিবী পৃষ্ঠের ওজনের 80% হবে। আচ্ছা, আমরা এটা সলভ দেখে দেখে করব, তাহলে আমাদের সময় বাঁচবে। এটা আর হ্যাং করার সময় পেল না, যে হ্যাং করেনি। দেখো দেখো প্রথমে জানতে চাইছে পৃথিবী পৃষ্ঠ থেকে, মনে করো এটা পৃথিবী পৃষ্ঠ, এখান থেকে কত উচ্চতায় নিয়ে গেলে, আমি ধরে নেব এই উচ্চতায় নিয়ে গেলে ওজনটা, মনে করো পৃথিবীতে ওজন ছিল mg, এখানে গিয়ে হবে 0.8 mg, কারণ 80% বলছে পৃথিবী থেকে কত উচ্চতায় নিয়ে গেলে তার ওজনটা পৃথিবীর ওজনের 80% হবে। মানে পৃথিবীতে যদি 100 নিউটন হয়, এখানে হবে 80 নিউটন, ঠিক না? সেম সেই জিনিসটাই তো জানতে চাইছে, ঠিক তো? এবার একটু খেয়াল করো ভালো করে, পৃথিবী পৃষ্ঠে উপগ্রহটির ভর যদি m ধরি, এর ওজন কি হবে? w = mg। g এর মান 9.8 পৃথিবী পৃষ্ঠে, m এর মান আমি জানি না, আমি ধরে নিছি m। এই ওজনের 80% কত? 7.84 m, ঠিক না? এই ওজনের 80% হচ্ছে 9.8 × 0.8, 7.84 m। তার মানে w প্রাইম সমান m g প্রাইম। সেখান থেকে w প্রাইমকে m দিয়ে ভাগ দিলে, এই যে w প্রাইমটাকে m দিয়ে যদি আমি ভাগ দিই, এই যে mটাকে দিয়ে, তাহলে আমি কি পাই যাচ্ছি? g প্রাইম। g প্রাইমের মান কত পেলাম? 7.84 ms ইনভার্স 2, ঠিক না? আচ্ছা, এবার আমি ধরে নিলাম পৃথিবী পৃষ্ঠ থেকে এই উচ্চতায়, এই যে এই উচ্চতায় কত অভিকর্ষজ ত্বরণের মান 7.84। এখন আমি এই উচ্চতার ক্ষেত্রে অভিকর্ষজ ত্বরণের সূত্র জানি, g = বা gh = gm/r+h²। এখান থেকে আমার h এর মানটা বের করতে হবে। gh এর মান জানি, g এর মান জানি, m এর মান জানি, r এর মান জানি, আমার জাস্ট h এর মানটা বের করতে হবে। সেটা শেষ পর্যন্ত কত আসছে?
740 কিলোমিটার। ওকে, 740 কিলোমিটার, এটা তুমি রিডিং পড়লেই বুঝতে পারবা। সেকেন্ডটা বলছে উপগ্রহটা চাঁদের মতো উপগ্রহে পরিণত হবে কিনা। দেখো উপগ্রহটার রৈখিক বেগ বের করবা। দেখো উপগ্রহটির রৈখিক বেগ বের করে তুমি পাইছো কত, দেখো তুমি পাইছো 7.50। ভাইয়া রৈখিক বেগ মানে কি? ওই gm/r+h √gm/r+h রৈখিক বেগের সূত্র। আমি শুরুতে একটা তুলনা পড়াইছি না, ফেরত আসবে বা উপবৃত্তাকার কক্ষপথে ঘুরবে, এসব ব্যাপার স্যাপার পড়াইছি না। আচ্ছা, এই উপগ্রহের বেগটা বের করছে কত? 7.50 কিলোমিটার/সেকেন্ড। আমরা জানি চাঁদের মতো উপগ্রহে পরিণত হইতে হইলে 7.88 হইতে হবে, 7.88 কিলোমিটার/সেকেন্ড হইতে হবে। তো ওরা সেটাই এখানে লিখছে, এই মানটা হচ্ছে আসলে 7.88 কিলোমিটার/সেকেন্ড। ওকে, কিন্তু এখানে 7.50 কিলোমিটারটা সেটা 7.88 থেকে কম। 7.50টা 7.88 থেকে কম যেহেতু এটা উপগ্রহটি চাঁদের মতো উপগ্রহে পরিণত হবে না, যেহেতু 7.88 থেকে কম, সেহেতু সেটা পৃথিবীতে ফেরত আসবে। পৃথিবীতে ফেরত আসা তো চাঁদের বৈশিষ্ট্য না। চাঁদ কি পৃথিবীতে ফেরত আসে? চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে। উপবৃত্তাকার কক্ষপথে যদি কোনো কিছু ঘুরতে হয় তখন তার বেগ হইতে হবে 7.88 কিলোমিটার/সেকেন্ড। যেহেতু আমি যে মানটা পাইছি সেটা 7.88 কিলোমিটার/সেকেন্ডের কম, তার মানে সে আবার পৃথিবীতে ফেরত চলে আসবে। পৃথিবীতে ফেরত চলে আসলে সে কি চাঁদের মতো উপগ্রহে পরিণত হবে? হবে না। ওকে, এটা তোমরা পারবা, লাস্টেটা তোমরা পারবা। মঙ্গল পৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণ নির্ণয় করতে বলছে। মঙ্গলের ভর দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, আর কিচ্ছু লাগতেছে না, জাস্ট এখানে মঙ্গলের ভর বসবে, মঙ্গলের ব্যাসার্ধ বসবে, সব বের হয়ে যাচ্ছে। মঙ্গল গ্রহে কোনো বস্তুর মুক্তিবেগ বের করতে বলছে, তাও পারবা, ইজিলি পারবা, এগুলো পারবা। এই পিডিএফের জন্য কোথায় নক দিবা? এসো নবীন দলে দলে, ফিজিক্স উইথ আবিদ জাফরের পতাকা তলে, ঠিক না? ওকে, ফিজিক্স উইথ আবিদ জাফর এই পেজে নক দিবা। নক দিলে সুন্দর একটা SMS এর রিপ্লাই পাবা, আপনার সাথে শীঘ্রই যোগাযোগ করা হবে এই টাইপের। এরপরে আমাদের টিম মেম্বাররা তোমার সাথে যোগাযোগ করবে, হয়তো মাঝে মাঝে আমিও নিজেও রিপ্লাই দিতে পারি, তোমার সৌভাগ্য থাকলে আমি রিপ্লাই দিব। ওকে, গলা ভেঙে গেছে, গান টান হবে না। আর আগামীকালকে সন্ধ্যা 6টায় চলতরিত, সন্ধ্যা 6টায় চলতরিত। আগামীকালকে সন্ধ্যা 6টায় চলতরিত পড়ানো হবে। ঘ আরেকবার বলছে কে? যে বলছো ঘ আরেকবার, তুমি পিডিএফটা পাওয়ার পরে পিডিএফ দেখে যদি না বুঝো তারপর আমাকে বলিও। পিডিএফ দেখে না বুঝলে তারপর আমাকে বলিও, আমি হয়তো লাইভ শেষ করতে করতে গান গাইতে পারি, হু নোস। ওয়ালাইকুম সালাম। ভালো থাকবে সবাই। 33 জন এখনো বসে আছে, ঘাপটি মেরে বসে থাকো তোমরা। ওয়ালাইকুম সালাম। আল্লাহ হাফেজ। আমার গলা ভেঙে গেছে। এই গান গাইলে শুরুতে গাওয়াই নিও, শেষের দিকে গাওয়ার স্ট্যামিনা থাকে না।
ওকে, আল্লাহ হাফিজ, ভালো থাকবা সবাই।